আমরা তো সারাদিন ডিজিটাল দুনিয়ায় ডুবে থাকি, তাই না? কিন্তু কখনো কি ভেবে দেখেছি আমাদের চারপাশের শব্দ বা ছবি কিভাবে এই ডিজিটাল জগতে সফর করে? এর পেছনে একটা দারুণ গল্প আছে। চলুন আজ আমরা সেই যাত্রারই গল্প শুনি। ভাবুন তো একবার, যখন ফোনে কোনো গান শুনি, শিল্পীর গলাটা হাজার হাজার মাইল দূর থেকেও একটুও না বদলে একেবারে পরিষ্কারভাবে আমাদের কানে এসে পৌঁছয় কি করে? এর পেছনের যে প্রযুক্তি, সেটাই হলো ডিজিটাল সিগন্যাল প্রসেসিং বা সংক্ষেপে ডিএসপি। দেখুন, প্রকৃতির সব শব্দ, সেটা মানুষের গলা হোক বা গিটারের সুর, আসলে অ্যানালগ সিগন্যাল। মানে কি? মানে হলো এগুলো একটা একটানা ঢেউয়ের মতো, যাকে বলে কন্টিনিউয়াস ওয়েভ। ঠিক যেন শান্ত জলে ঢিল ফেললে যেমন ঢেউ ছড়িয়ে পড়ে, সেরকম। কিন্তু মুশকিল হলো আমাদের গ্যাজেটস, ফোন বা কম্পিউটার, এই একটানা ঢেউকে সরাসরি বুঝতে পারে না। ডিজিটাল ডিভাইস বোঝে শুধু সংখ্যা। তাই এই সুন্দর ঢেউটাকে প্রথমে কতগুলো সংখ্যার একটা লিস্টে বদলে ফেলতে হয়। আর এই রূপান্তরটাই হলো ডিএসপির দুনিয়ায় ঢোকার প্রথম দরজা। তো চলুন এই সফরের প্রথম ধাপে ঢোকা যাক। কিভাবে একটা প্রাকৃতিক শব্দকে ডিজিটাল সংখ্যায় পাল্টে ফেলা হয় সেটা একটু দেখে নিই। এই প্রক্রিয়াটার একটা দারুণ নাম আছে, স্যাম্পলিং। ব্যাপারটা অনেকটা এরকম, ধরুন একটা খুব দ্রুত গতির গাড়ি ছুটে যাচ্ছে, আর আমরা পরপর ওর অনেকগুলো ছবি তুলে নিলাম। ছবিগুলো পরপর সাজালেই তো গাড়িটার রাস্তাটা বোঝা যাবে, তাই না? স্যাম্পলিং ঠিক এটাই করে। এটা একটা অ্যানালগ ঢেউয়ের বিভিন্ন মুহূর্তে তার মান বা ভ্যালুর স্ন্যাপশট নিয়ে নেয়। এখন প্রতি সেকেন্ডে যত বেশি স্ন্যাপশট বা স্যাম্পল নেওয়া হবে, তত নিখুঁতভাবে আসল শব্দটার একটা ডিজিটাল কপি তৈরি হবে। একেই আমরা বলি স্যাম্পলিং রেট। আর এই যে আলাদা আলাদা স্ন্যাপশট থেকে সংখ্যার একটা তালিকা তৈরি হলো, একেই টেকনিক্যাল ভাষায় বলে ডিসক্রিট টাইম সিগন্যাল। তাহলে একটা অ্যানালগ ওয়েভকে ডিজিটাল নম্বরের সিরিজে আনার জন্য আমাদের প্রথম কাজটা কি? একদম ঠিক, স্যাম্পলিং। বেশ, আমাদের হাতে এখন সংখ্যার একটা লম্বা লিস্ট চলে এসেছে। কিন্তু এই সংখ্যাগুলো তো আর সাধারণ সংখ্যা নয়। এদের মধ্যে লুকিয়ে আছে একটা গোপন ভাষা। সেই ভাষাটা বুঝতে হলে আমাদের কিছু বিশেষ টুলস লাগবে। একটা সিগন্যালকে জানেন তো দুভাবে দেখা যায়। টাইম ডোমেইন আমাদের বলে সিগন্যালের শক্তি সময়ের সাথে কিভাবে কমছে বা বাড়ছে। আর ফ্রিকোয়েন্সি ডোমেইন বলে যে সিগন্যালটা আসলে কোন কোন সুর বা ফ্রিকোয়েন্সি দিয়ে তৈরি। ব্যাপারটা অনেকটা একটা অর্কেস্ট্রা শোনার মতো। একসাথে শুনলে একটাই সুর, কিন্তু কান পাতলে বোঝা যায় কোনটা সেতার, কোনটা তবলা আর কোনটা বাঁশি। আর এই টাইম ডোমেন থেকে ফ্রিকোয়েন্সি ডোমেনে যাওয়ার জন্য যে অনুবাদক বা ট্রান্সলেটর কাজ করে, তার নাম হল ডিসক্রিট ফুরিয়ার ট্রান্সফর্ম বা ডিএফটি। এটা সিগন্যালের ভেতরে লুকিয়ে থাকা সব সুরকে আলাদা করে আমাদের চোখের সামনে এনে দেয়। ডিএফটির থেকেও আরও শক্তিশালী একটা টুল হল জি ট্রান্সফর্ম। এটা শুধু সিগন্যাল নয়, বরং যে সিস্টেমটা সিগন্যালটাকে প্রসেস করছে তার চরিত্র বিশ্লেষণ করে। আর সবচেয়ে জরুরি যে কাজটা করে তা হল সিস্টেমটা স্টেবল বা স্থিতিশীল থাকবে কিনা সেটা বলে দেয়। একটা সিস্টেম স্টেবল থাকবে কিনা সেটা নির্ভর করে তার পোলসের অবস্থানের ওপর। ভাবুন তো, একটা গোল চাকতির ঠিক মাঝখানে একটা লাট্টু ঘুরছে। যতক্ষণ ওটা কেন্দ্রের কাছাকাছি, ইউনিট সার্কেলের ভেতরে আছে, ততক্ষণ ওটা স্টেবল। যেই একটু বাইরে চলে গেল, সঙ্গে সঙ্গে ভারসাম্য হারিয়ে পড়ে যাবে। ঠিক তেমনই একটা সিস্টেমের সব পোলস যদি ইউনিট সার্কেলের ভেতরে থাকে, তাহলে সিস্টেমটা স্টেবল থাকে। আর একটাও যদি বাইরে চলে যায়, তাহলে সিস্টেমটা পুরোপুরি বেসামাল হয়ে যেতে পারে। তাহলে একটা সিস্টেমকে স্থিতিশীল আর অনুমানযোগ্য রাখার জন্য তার পোলগুলোর অবস্থান কোথায় হওয়াটা জরুরি? হ্যাঁ, অবশ্যই ইউনিট সার্কেলের ভেতরে। বেশ, আমরা সিগন্যালের ভাষাটা তো বুঝে গেলাম। এবার আসল মজা। চলুন দেখি এই সিগন্যালকে ইচ্ছে মতো আরও ভালো, আরও পরিষ্কার করে তোলা যায় কিভাবে। এই কাজটা করে এলএসআই বা লিনিয়ার শিফট ইনভেরিয়েন্ট সিস্টেম। এটাকে একটা রান্নার রেসিপির মতো ভাবতে পারেন। যেমন ধরুন, বিরিয়ানিতে একটা নির্দিষ্ট মশলার মিশ্রণ দিলে তার স্বাদটা সবসময় একই রকম হয়। তেমনি একটা এলএসআই সিস্টেমের মধ্যে দিয়ে গেলে একটা নির্দিষ্ট ইনপুট সবসময় একই রকম আউটপুট দেবে। বাস্তবে আমরা যে সিগন্যালগুলো পাই
তার সাথে অনেক ওয়ান্টেড শব্দ বা নয়েজ মিশে থাকে। যেমন ধরুন, পুরনো রেডিও চালানোর সময় যে একটা হিসহিস আওয়াজ হয়, সেরকম। এই নয়েজ দূর করার জন্য আমরা ফিল্টার ব্যবহার করি, যেটা আসলে এক ধরনের এলএসআই সিস্টেম, যেমন একটা লো পাস ফিল্টার। সে কি করে? সে শুধু নিচু ফ্রিকোয়েন্সির আসল শব্দ, যেমন মানুষের গলা, সেটাকে যেতে দেয়, আর উঁচু ফ্রিকোয়েন্সির বিরক্তিকর নয়েজটাকে আটকে দেয়। আর ফিল্টারিংয়ের পরেই আমরা পেয়ে যাই একটা একেবারে পরিষ্কার, ঝকঝকে সিগন্যাল। আমাদের ফোনে ভয়েস রেকর্ডিং বা গান শোনার সময় এইভাবেই আওয়াজটা পরিষ্কার করা হয়। তাহলে বলুন তো, কোন সিস্টেমটা একটা নির্দিষ্ট রান্নার রেসিপির মতো কাজ করে একটা সিগন্যালকে প্রসেস করার জন্য? ঠিক, এলএসআই সিস্টেম। আচ্ছা, এতক্ষণ আমরা যেসব অঙ্ক আর হিসেবের কথা বললাম, ডিএফটি, ফিল্টারিং, এই সব কিছু কিন্তু বাস্তবে চোখের পলকে করতে হয়, মানে রিয়েল টাইমে। লাইভ ভিডিও কল করার সময় তো আর অঙ্ক কষার জন্য অপেক্ষা করলে চলবে না, তাই না? তাই এখানে স্পিডটাই আসল। আর এখানেই এন্ট্রি নেয় হিরো, ফাস্ট ফুরিয়ার ট্রান্সফর্ম বা এফএফটি। এটা আসলে ডিএফটি, কিন্তু বলতে পারেন এটা হলো ডিএফটির সুপারহিরো ভার্সন। ব্যাপারটা হলো, ডিএফটি যদি এক বস্তার চাল একটা একটা করে গোনার মতো হয়, তাহলে এফএফটি হলো একবারে ওজন করে বলে দেওয়ার মতো। এই অ্যালগরিদমটাই রিয়েল টাইম ডিএসপিকে সম্ভব করেছে। একটা বড় সিগন্যালের ক্ষেত্রে এফএফটি সাধারণ ডিএফটির থেকে প্রায় 2 লক্ষ গুণেরও বেশি দ্রুত কাজ করতে পারে। ভাবা যায়? এটা শুধু ফাস্ট নয়, এটা একটা অবিশ্বাস্য গতির বিপ্লব। আর এই অমচম গতিটার জন্যই আজ আমরা লাইভ ভিডিও কল, স্পটিফাইয়ে গান শোনা, 5G কমিউনিকেশন, এমনকি এমআরআইয়ের মতো মেডিকেল প্রযুক্তি ব্যবহার করতে পারছি। মানে বুঝতেই পারছেন, আমাদের ডিজিটাল লাইফের প্রায় সবকিছুর পেছনে এই ম্যাজিক্যাল অ্যালগরিদমটা কাজ করছে। তাহলে আমাদের শব্দের এই গোপন যাত্রাটা প্রায় শেষের দিকে। চলুন একবার পুরো ব্যাপারটা চট করে গুছিয়ে নিই আর ভবিষ্যতের দিকে তাকাই। তাহলে পুরো যাত্রাটা কি ছিল? প্রথমে স্যাম্পলিং করে অ্যানালগ শব্দকে সংখ্যায় আনা হলো। তারপর ডিএফটি বা জি ট্রান্সফর্ম দিয়ে তার ভেতরের ভাষাটা পড়া হলো। এরপর ফিল্টার দিয়ে তাকে পরিষ্কার আর সুন্দর করা হলো। আর সব শেষে এফএফটি এসে পুরো কাজটা করে দিল একেবারে বিদ্যুৎ গতিতে। ডিএসপি শেখা মানে শুধু একটা বিষয় শেখা নয়, এটা আসলে ভবিষ্যতের ভাষা শেখা। কারণ সামনের দিনে প্রযুক্তি এভাবে আমাদের মতো দেখবে, শুনবে আর কথা বলবে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স থেকে শুরু করে স্পেস এক্সপ্লোরেশন পর্যন্ত সবকিছুর মূলে কিন্তু এই ডিএসপির ধারণাই লুকিয়ে আছে। তাই শেষে একটা প্রশ্ন রেখে যাই, যখন এআই আমাদের মতো দেখতে আর শুনতে শিখছে, তখন একবার ভাবুন তো, ডিজিটাল সিগন্যাল প্রসেসিং ব্যবহার করে আমরা প্রযুক্তির জন্য আর কোন নতুন ক্ষমতা বা অনুভূতি তৈরি করতে পারি? এর উত্তরটা এখনও লেখা বাকি। আর কে জানে, হয়তো এই উত্তরটা ভবিষ্যতের ইঞ্জিনিয়াররাই লিখবে।